আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের সলিউশন নিয়ে হাজির হলাম। দেখো, আমাদের জীবন ও জীবিকা নবম শ্রেণী। তো এখানে আমাদের কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন আমাদের করতে বলছে। তো পরিকল্পনা প্রণয়ন আমরা কিভাবে করব দেখো। আমরা কিন্তু পরিকল্পনা প্রণয়ন এভাবে করতে পারি। তো এখানে বলছে যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তো আমরা কিভাবে এখানে আমরা শুধু তোমরা তো পড়ছোই। আমরা প্রথমে তোমাদের প্রশ্ন দিছিলাম, তো প্রশ্নটা অবশ্যই পড়ছো, তো শুধু আমরা কাজটা এগিয়ে যাবো। হ্যাঁ, তো প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। তো আমাদের ধাপ একে বলছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। হ্যাঁ, তারপর বাজেট তৈরি করবে, এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় ও সুযোগ নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে। তো চলো আমরা কিভাবে করছি সেটা করে নেই। হ্যাঁ, তো দেখো আমরা কিভাবে করতে পারি। তো আমরা লিখছি যে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন, তাহলে পারিবারিক আর্থিক পরিস্থিতি প্রথমে বিশ্লেষণ করতে হবে, তাই না? তো প্রথমে যদি আমরা পারিবারিক আর্থিক বিশ্লেষণ করি, তাহলে দেখো আমাদের পারিবারিক বাজারের যে বিষয়টা আছে সেটা আমরা দেখি। তো ব্যবসা ক্ষেত্রে আমাদের টাকা আছে কত, 50,000। সেখান থেকে বাইরে থেকে আমাদের যে আয়ের হিসাব তা 30,000, এবং বাবার পেনশন থেকে আসে 10,000, তাই না? তো এখানে দেখো ব্যয়ের খাত হচ্ছে বাসা ভাড়া 15,000, পারিবারিক খাদ্য সামগ্রী বাবদ হলো 14,000, পারিবারিক সকল বিল হলো 35,000, পোশাক পরিচ্ছদ হলো 25,000, পারিবারিক শিক্ষা বাবদ হলো 12,000। এটা আমাদের বার্ষিক একটা খরচ। এবং শিক্ষা বাবদ 12,000, তাই না? পারিবারিক চিকিৎসা বাবদ হলো 5,000, সকলে পরিবহন বাবদ হলো 17,000, এবং বিনোদন খেলাধুলা বাবদ হলো 3,000। সব মিলে আমাদের লাগবে কত? 69,000। এবং আমার যে মোট আয় ছিল সেটা হলো 90,000। তো জমা ছিল কত? এই যে 69 থেকে যদি এটা বাদ দাও তাহলে 10,800 টাকা আমাদের মোট জমা। তো এটা আমাদের পারিবারিক একটা হিসাব। তো তারপর বলছিল যে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে আমরা পরিবারের আর্থিক অপচয় রোধে আমরা কিভাবে করতে পারি সেটা দেখো। আমরা যদি গড়া এইভাবে সম্পূর্ণ করতে পারবো, সম্পূর্ণ অংশটা যদি দেখে নেই। দেখো, আমরা যদি নেই যে পারিবারিক আর্থিক অপচয় রোধে যে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তাহলে এক নম্বর বলছি যে প্রয়োজনে বেশি ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত ব্যয়ের মিতব্যয়িতা হতে হবে। তৃতীয়ত যে খরচগুলো না করলে পারিবারিক কোনো সমস্যা হবে না, এমন খরচ থেকে বিরত থাকতে হবে। চতুর্থ হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জামা কাপড় কাপড় চোপড় কেনা থেকে বিরত থাকতে হবে। অযাতা, বানানটা একটু ভুল, বৈদ্যুতিক লাইন অন করে রাখা থেকে বিরত থাকতে হবে, এবং তাহলে বিদ্যুৎ বিল কম আসবে। তো এটা আমাদের ছিল ক নম্বর। এখন বলছে যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব সমূহ কি কি। আমাদের অর্থ দায়িত্ব সমূহ কি কি হতে পারে দেখো। আমরা লিখতে পারি যে এক নম্বর বাজেট তৈরি ও পরিচালনা, আয় ব্যয়ের হিসাব রাখা, অপ্রয়োজনীয় খরচ কমানো, সঞ্চয় পরিকল্পনা, জরুরি তহবিল, অবশ্যই পরিকল্পনা ও বিনিয়োগ। আর তৃতীয় হচ্ছে বিল পরিশোধ, মাসিক বিল পরিশোধ, তাই না? আর শিক্ষা স্বাস্থ্য বীমা, বাচ্চাদের স্কুল ফি ও স্বাস্থ্য বীমা প্রিমিয়াম। তারপর আমরা পঞ্চমে বলতে পারি আয়ের উৎস বৃদ্ধি, অতিরিক্ত কাজ, ছোটখাটো ব্যবসা। তো আমাদের এইটা ছিল। আচ্ছা, এখন আমরা প্রশ্নটা যদি দেখি তাহলে প্রশ্নটা আমাদের কি দেখা যায় দেখো। প্রশ্নটা আমাদের বলছে আহ, খ নম্বর ব্যবসার ধরন নির্বাচন। তাহলে ব্যবসার প্রথমে আমরা ধরন নির্বাচন করব। তাহলে এই খ নম্বরটা সম্পূর্ণ করতে গেলে আমার কি প্রয়োজন দেখো। প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্যমমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটি যে মেয়াদ কেমন হবে, যদি স্বল্প মেয়াদী, না মধ্যমেয়াদী, নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা সুযোগ আছে কিনা, অপচয় আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা উল্লেখ করতে হবে। তো এটার উত্তর যদি আমরা লিখতে যাই তাহলে আমরা এইভাবে লিখতে পাই দেখো। আমরা লিখতে পারি এভাবে, ব্যবসার ধরন। আচ্ছা, আমরা যে ব্যবসাটা নিচ্ছি আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের যে উপযোগী ব্যবসা নির্বাচন করলাম তা হলো প্লাস্টিক পুনঃ ব্যবহারযোগ্য করা ব্যবসা। তো ব্যবসার ধরন কি হবে আমাদের, এটা দীর্ঘমেয়াদী একটা ব্যবসা। এবং তারপরে আমাদের বলছে যে উক্ত ব্যবসা বেছে নেওয়ার কারণ। তাহলে বলছে প্রথম মতো উক্ত ব্যবসার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। প্লাস্টিকের পুনর্ব্যবহারের ফলে যেখানে সেখানে মানুষ আবার প্লাস্টিক ফেলে রাখবে না, ফলে মাটি দূষণ থেকে মুক্তি হবে। তাছাড়া আমরা পারিবারিক যে পরিস্থিতি বা অর্থ স্বল্প খরচে উক্ত ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে। এই ব্যবসা পরিবারের চাহিদা ও সুযোগ উভয় বিদ্যমান। উক্ত ব্যবসা আমার আয় ও ব্যয়ের সাথে সংগতিপূর্ণ। প্লাস্টিক পুনর্ব্যবহার করা ব্যবসা যেহেতু স্বল্প খরচ হয়, সেহেতু এর ঝুঁকি মোকাবেলা করা সহজ হবে। ওকে, তো এটা ছিল আমাদের প্রথম অংশ। তো আমরা যদি দ্বিতীয় অংশ দেখি, চলো দ্বিতীয় অংশটা দেখে নিই। দ্বিতীয় অংশটা আমরা এইভাবে লিখতে পারি দেখো। দ্বিতীয় অংশে প্রথমে কি কাজ আছে, ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনা কি, ধাপ এক, ব্যবসা প্রত্যাশা ও
প্রভাব নিরূপণ। তো এখানে বলছে যে ব্যবসায়ী থেকে তুমি কি কি প্রত্যাশা করো, তুমি তা উল্লেখ করতে হবে। ওই ব্যবসার কাজে তুমি কি প্রযুক্তি ব্যবহার করে যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই বা উদ্ভাবনীমূলক কিনা, তা যদি হয় তাহলে টেকসই বা উদ্ভাবনীমূলক করছো সম্পর্কে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসার প্রভাব কেমন হবে তা বর্ণনা করতে হবে। তো চলো আমরা একটু বর্ণনা করে আসি। তো দ্বিতীয় অংশ আমাদের বলছে, তো আমরা বলবো ব্যবসার প্রত্যাশা এবং নিরূপণ, তাই না? তাই ব্যবসা থেকে অবশ্যই আমি আর্থিক মুনাফা প্রত্যাশা করি। প্লাস্টিক পুনঃ ব্যবহার, যেখানে প্রযুক্তি হিসেবে রোবট ব্যবহার করলে ব্যবসার উন্নতি করা যাবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে, ফলে উক্ত কাজের পারিশ্রমিক মূল্য বেঁচে যাবে। আচ্ছা, তারপর আমাদের যদি আমরা পরবর্তী বলি যে উক্ত ব্যবসাটি অবশ্যই টেকসই উদ্ভাবনীমূলক, কারণ টেকসই উন্নয়ন হলো একটি সাংগঠনিক নীতি যার লক্ষ্য মানব উন্নয়ন লক্ষ্য পূরণের পাশাপাশি প্রাকৃতিক ব্যবস্থাকে সহনশীল রেখে মানুষের জন্য প্রয়োজনীয় বা প্রাকৃতিক সম্পদ এবং বাস্তু সেবা প্রদান করে। টেকসই উন্নয়নে ধারণাটি আজকাল অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসার প্রভাব বিদ্যমান। তো কিভাবে প্রভাব বিদ্যমান সেটা আমরা যদি দেখে নেই তাহলে আমরা লিখতে পারি যে প্লাস্টিক দ্রব্য, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। প্লাস্টিক পদার্থের বিয়োজন খুবই কষ্টসাধ্য। কিছু প্লাস্টিকের বিয়োজন হতে প্রায় 1000 বছরও লেগে যায়। প্রাকৃতিকভাবে পচে মাটির সঙ্গে মিশে যেতে 300 থেকে 400 বছর লেগে যায়। প্রাকৃতিক নদীমাত্র বাংলাদেশে, আমাদের দেশে নদীগুলো নাজেহাল অবস্থা। দূষণের এক্ষেত্রে একটি অন্যতম মূল ভূমিকা পালন করে প্লাস্টিক দ্রব্য। বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য নিচে গিয়ে জায়গা দখল করে, ফলে নদীর উচ্চতা হ্রাস পায় এবং নাব্যতা কমে যায়। ফলে আমরা আমাদের নদীগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না এবং অর্থনৈতিকভাবে বিপর্যয় যাচ্ছি। তো এটা আমাদের প্রভাব। তারপর দেখো যে প্লাস্টিক যে ক্ষতি করে তা কারো অজানা নয়, তবে প্লাস্টিক কিছুটা জিনিসটাকে সঠিক পদ্ধতিতে কাজে লাগাতে পারলে তা হয়ে উঠতে পারে একটি অভিন্ন সম্পদ, যা অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। যেমন বর্তমান প্লাস্টিক থেকে তেল উৎপাদনের জন্য বিভিন্ন প্লান্ট স্থাপন করা হচ্ছে, যা দেশের তেল ঘাটতি পূরণ করতে সক্ষম হবে এবং যা রিসাইকেল, আমার মতো যে রিসাইকেল ব্যবসা করতে পারবে সেখান থেকে হবে, তাই না? আচ্ছা, এটা আমাদের গেল। এখন বলছে ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ণয় করতে হবে। তো চলো আমরা একটু সেটা করে আসি। হ্যাঁ, তো আমাদের দেখো ধাপ ঘ, ব্যবসাটি আর্থিক বিশ্লেষণ যদি আমি নেই, তো উক্ত ব্যবসা প্রয়োজনীয় মূলধন, যেহেতু ব্যবসাটি একটি স্বল্প খরচে পরিচালিত হয় তাই এর মূলধন কম হলেও চলবে। আনুষঙ্গিক 1 লক্ষ টাকা হলে ব্যবসাটি পরিচালনা করা যাবে। উক্ত মূলধনের জন্য মূলধন সংগ্রহ করার কৌশল। তো কৌশলটা দেখো কি হবে। যেহেতু আমাদের আগের একটি ব্যবসা আছে, সেখান থেকে 50,000 টাকা, 50,000 বাবার পেনশন থেকে 20,000, বড় ভাইয়ের থেকে 20,000, আমার টাকা ঘুরতে হবে 10,000, এভাবে আমরা মূলধনটা সংগ্রহ করতে পারি। আচ্ছা, এখন দেখো সম্ভাব্য আয় ও ব্যয়ের মুনাফা হিসাব। তো সেটা আমরা কি করবো, যেহেতু ছোট ব্যবসায়ীর ব্যয়ও কম হবে, প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য নতুন করে কোনো প্লাস্টিক কিনতে হবে না, সেখানে পরিবহন খরচ এবং রিসাইকেল করতে যা খরচ হবে তাই সাধারণত খরচ। সেই হিসেবে এই ব্যবসা 60,000 টাকা বিনিয়োগ করলে প্রায় 75,000 টাকা বিক্রয় করা সম্ভব হবে, অর্থাৎ 15,000 টাকা মুনাফা হওয়া সম্ভব হবে। আচ্ছা, তো এই যে আমাদের ধাপ ঘ, তো ধাপ ঘ এর মধ্যে দেখো একটা বিষয় আছে যে এই ধাপ ঘ এর মধ্যে যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। তো উৎপাদিত দ্রব্য কিভাবে বিপণন আইডিয়া আমরা করবো সেটা আমরা দেখে নেই একটু। দেখো বিপণন আইডিয়া আমরা এভাবে নিতে পারি। তো বিপণন আইডিয়া দেখো, এমন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যারা বিজনেস আইডিয়া শুনে উৎসাহিত হবে এবং আমাদের সাথে কাজ করতে রাজি হবে। তারপর বিভিন্ন ইকুইপমেন্ট জোগাড় করতে হবে। ব্যবসা শুরু করার জন্য ব্যবসায় পাবলিসিটি করতে হবে, মার্কেটিং করতে হবে। এটা আমাদের বিপণন আইডিয়া। এবং গ্রাহক সেবাটা কি, দেখো গ্রাহক পরিষেবা যেভাবে প্রদান করতে হবে, গ্রাহকের প্রতি ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ অনেক প্রভাব ফেলে ব্যবসার অগ্রগতিতে, তাই না? ব্যবসার বিদ্যমান ব্যক্তিদের ইতিবাচক মনোভাব এর মধ্যে অন্যতম। গ্রাহক তার সেবায় পূর্ণতা চায়, এক্ষেত্রে যদি তার পূর্ণতা হয় কিংবা বিদ্যমান ব্যক্তি বৃন্দ যদি ব্যবসা সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে, তবে গ্রাহক অসন্তুষ্টি যেমন বৃদ্ধি পাবে, তার ভবিষ্যৎ গ্রাহক প্রভাব হ্রাস পাবে। এমনকি গ্রাহকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবৃন্দ উক্ত প্রতিষ্ঠানের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে। গ্রাহক যেহেতু ব্যবসার অন্যতম নিয়ামক, তাই গ্রাহকের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, এমনকি যদি কোনো সেবা প্রদান করা সম্ভব না হয় তাহলে তার সম্ভাব্য উপায় খুঁজে বের করে দেওয়া, গ্রাহকের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া। ওকে, প্রশ্ন করেছে তার ব্যক্তি দেওয়া উচিত, এটা হলো আন্তরিকতা। এভাবে আমাদের গ্রাহক